Dear viewers, welcome to my YouTube video channel, We Like Anatomy. I am Professor Dr. Muhammad Ashfaqur Rahman. Today, my topic of discussion is male external reproductive organs. Male external reproductive organs can be called male external genital organs or male external genitalia. And the external genitalia are called primary genitalia. So they are male primary genitalia. What are they? They are penis and scrotum. So penis and scrotum together forms the male external reproductive organs. এই চ্যাপ্টার থেকে আমরা যে জিনিসগুলো জানবো, আমাদের লেকচার অবজেক্টিভ হচ্ছে পেনিসের পার্টস এবং স্ট্রাকচারটা জানতে হবে আমাদেরকে, পেনিসের হোমোলোগাস স্ট্রাকচার কি ইন ফিমেল সেটা জানতে হবে, ডেভেলপমেন্টাল সোর্স অফ দ্য পেনিস, mechanism of erection, structure of the scrotum, developmental source of the scrotum, homologous structure of scrotum, and spermatic cord নিয়ে কন্টেন্ট জানতে হয়। এই জিনিসগুলো যদি আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারি তাহলে আমাদের রিটেন, ভাইবা, ইভেন অস্পিতে কোনো কিছুতে আমাদেরকে আটকাতে পারবে না কেউ। সো আজকে আমরা যে ডিসকাশনটা স্টার্ট করব, এই ডিসকাশনের একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা খুঁজে দেখব আজকে ডিসকাশন থেকে এই জিনিসগুলো আলাপ করলাম কিনা বা এগুলো জানা হলো কিনা। সো দিজ আর আওয়ার lecture objectives. Latin penis means tail. Latin ভাষায় পেনিস মানে হচ্ছে টেইল। প্রবাবলি পেনিস টেইলের মতো ঝুলে থাকে বলে তাকে পেনিস বলা হয়, টেইলের মতো করে ঝুলে থাকে বলে। It is the male copulatory organ. Male copulatory organ. কপুলেশন এর একটা ফানি বাংলা আছে, ছোটবেলা খুব লজ্জা লাগতো এটা এই শব্দগুলো দেখলে। তার নাম হচ্ছে সহবাস। সো পেনিস ইজ দ্য মেল কপুলেটরি অর্গান। উই নো ফিমেল কপুলেটরি অর্গান হচ্ছে ভেজাইনা। সো মেল কপুলেটরি অর্গান ইজ দ্য পেনিস এন্ড ফিমেল কপুলেটরি অর্গান ইজ ভেজাইনা। বেসিক্যালি ভেজাইনা মিন্স শীত। শীত মানে হচ্ছে খাপ, খাপ বলে। যেমন তলোয়ারের উপরে একটা খাপ থাকে, খাস করে খাপ থেকে তলোয়ার বের করে ফেলে বিভিন্ন সিনেমাতে দেখা যায়। এরকম এই খাপটা হচ্ছে মানে খাপ মিন্স শীত মানে হচ্ছে ভেজাইনা। এখন তাহলে সেই খাপের সোর্টটা কি, তলোয়ারটা কোনটা, সেটা আমরা নিশ্চয়ই খুঁজতে যাব না, বড় হয়ে খুঁজবো। সো পেনিস ইজ দ্য মেল copulatory organ and it is the outlet for both urine and semen. Urine pass করে, semen pass করে পেনিস দিয়ে, and it is homologous to clitoris. এখন এখান থেকে আমাদের মনে হতে পারে যে penis is the male copulatory organ, vagina is the female copulatory organ, so they are homologous. But in fact homologous কোনটা সেটা ডিপেন্ড করে তার ডেভেলপমেন্টাল সোর্সের উপরে। পেনিস যে স্ট্রাকচার থেকে ডেভেলপ করে সেই স্ট্রাকচার থেকে ডেভেলপ করে ক্লাইটোরিস, নট ভেজাইনা। সো ডেভেলপমেন্টালি পেনিস and clitoris are homologous structure, not vagina is the homologous to the penis. Now আমরা জানতে চাই পেনিসের কি কি পার্ট আছে। There are two parts of the penis. Number one হচ্ছে বডি, একটা হচ্ছে বডি অফ দ্য পেনিস। এই বডিটা হচ্ছে ফ্রি পোর্শন অফ দ্য পেনিস, পেনিসের ফ্রি পার্ট কোনটুকু, দিস পার্ট ইজ কল্ড বডি অফ দ্য পেনিস। আর যদি আমরা ল্যাটারাল ভিউতে দেখি, দিস ইজ দ্য ফ্রি পোর্শন অফ দ্য পেনিস। আমরা সচরাচর এই পার্টটাকে পেনিস মনে করি, কিন্তু এর বাইরে পেনিসের আরেকটা পার্ট আছে, সেই পার্টটার নাম হচ্ছে
fixed part, that is root of the penis. Root of the penis যেটা হচ্ছে attached part of the penis. কোনটা attached part? Here. এই পার্টটা attached part. এটা পেরিনিয়ামের মাঝে থাকে, এই পার্টটা থাকে পেরিনিয়ামের মাঝে। আমরা এই ল্যাটারাল ভিউর ছবিতেও আমরা দেখতে পারি। This part is called root of the penis or attached part of the penis. So penis has two parts. One is the body of the penis and another one is root of the penis. At first আমরা root of the penis নিয়ে আলাপ করতে চাই। Root of the penis is the attached part of the penis. Good. And it is located in the superficial perineal pouch. Superficial perineal pouch হচ্ছে the pouch located below the perineal membrane. আমরা এখানে এই যে গ্রিন কালার একটা মেমব্রেন দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য পেরিনিয়াল মেমব্রেন। এই পেরিনিয়াল মেমব্রেনের নিচে থাকে হচ্ছে, দ্যাট ইজ ইন দ্য সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে থাকে রুট অফ দ্য পেনিস। এবং রুট অফ দ্য পেনিস এন্টেরিয়রলি কন্টিনিউ করে অ্যাজ বডি অফ দ্য পেনিস। সো রুট আর বডি কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে। যেমন আমরা যারা খুলনাতে থাকি, তাদের খুলনার মাঝে একটা নদী আছে যেটা হচ্ছে নাম হচ্ছে রূপসা নদী। এইটাই যখন আরো ভাটির দিকে চলে যায়, এই নদীটাই হয়ে যায় পশুর নদী। সুতরাং রূপসা আর পশুর নদী তো সেম, একই পানি বহন করে, কিন্তু দুই জায়গায় দুই নাম। সো রুট অফ দ্য পেনিস আলটিমেটলি ফ্রি পোর্শনে গিয়ে তার নাম হয়ে যায় বডি অফ দ্য পেনিস। এই হচ্ছে রুট অফ দ্য পেনিস। ওকে, এই রুট অফ দ্য পেনিস কি দিয়ে তৈরি? ইট ইজ ফর্ম বাই 3 ইরেকটাইল ম্যাসেস অফ টিস্যু। 3টে ইরেকটাইল টিস্যু দিয়ে এই রুট অফ দ্য পেনিস ফর্ম করে। 3 ইরেকটাইল টিস্যু কি কি আছে? দুটো আছে ক্রুরা, দুটো ল্যাটারাল ক্রুরা আছে, আর একটা মিড লাইনে থাকে মিডিয়ান বাল্ব। সেই তিনটা জিনিস নিয়ে রুট অফ দ্য পেনিস ফর্ম করে। দুইটা ল্যাটারাল ক্রুরা আর একটা মিডিয়ান বাল্ব। এই হচ্ছে ক্রুরা গুলো। এই একটা, এটা হচ্ছে রাইট সাইডের ক্রুরা, ক্রুরার সিঙ্গুলার হচ্ছে ক্রাশ। সো এটা হচ্ছে রাইট ক্রাশ, এই পাশে লেফট ক্রাশ, আর মিড লাইনে আছে বাল্ব অফ দ্য পেনিস। সো দিস ইজ দ্য বাল্ব, ইট ইজ দ্য বাল্ব। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই একটা ক্রাশ, এই একটা ক্রাশ। বাল্বটা এখানে দেখানো যাচ্ছে না পেনিসে, বডি অফ দ্য পেনিসের জন্য হাইড হয়ে গেছে। আর এই যে গ্রিন কালার, দ্যাট ইজ দ্য পেরিনিয়াল মেমব্রেন। সো দুটো ল্যাটারাল ক্রাশ আছে। এই ক্রাশ গুলো অ্যাটাচড হয় কিসে? দে আর, ইচ ক্রাশ ইজ অ্যাটাচড টু দ্য ইসচিওপিউবিক corresponding ischiopubic ramus, internal surface of the inner surface of the corresponding ischiopubic ramus এর সাথে লেগে আছে ক্রাশ গুলো। and each crash is covered by ischiocavernosus muscle. এই যে একটা মাসল দেখা যাচ্ছে, যেমন এই পাশটা কিন্তু গ্রিনিশ, কিন্তু এই পাশটা গ্রিনিশ না, তার মানে এই পাশটুকু দেখানো হচ্ছে মাসল ছাড়া, বাট এই পাশে মাসল কভার করা আছে। এই মাসলটার নাম ইসচিওক্যাভারনোসাস। এটা একটা স্কেলিটাল মাসল। ইসচিওক্যাভারনোসাস একটা স্কেলিটাল মাসল। তাহলে বুঝলাম আমরা ক্রাশগুলো অ্যাটাচ থাকে এই ইনার সারফেস অফ দি করেসপন্ডিং ইসচিওপিউবিক রেমাসের সাথে, এবং এরা কভার করা থাকে বাই দ্য ইসচিওক্যাভারনোসাস মাসল। আর একটা মিড লাইনে বাল্ব আছে, বাল্ব অফ দ্য পেনিস। এই বাল্ব অফ দ্য পেনিসটা অ্যাটাচ থাকে উইথ দ্য পেরিনিয়াম। ইট ইজ অ্যাটাচ টু আন্ডার সারফেস অফ দ্য পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেনের আন্ডার সারফেসে সে অ্যাটাচ থাকে। and it is covered by two bulbospongiosus muscle. ঠিক আছে, এই যে এই পাশে আমি একটা বাল্বোস্পঞ্জিওসাস দেখাচ্ছি, এই পাশে আরেকটা বাল্বোস্পঞ্জিওসাস মাসল থাকে। সো বাল্ব ইজ কভার্ড বাই বাল্বোস্পঞ্জিওসাস মাসল, এবং বাল্বোস্পঞ্জিওসাস মাসল দুটো থাকে। ওকে, and this bulb is pierced by, এই বাল্বের মধ্য দিয়ে পাস করে ইউরেথ্রা, বালবার ইউরেথ্রা পাস করে। বালবার ইউরেথ্রা ইজ এ পার্ট অফ দি স্পঞ্জি ইউরেথ্রা। স্পঞ্জি ইউরেথ্রা দিয়ে একটা পার্ট হচ্ছে বালবার ইউরেথ্রা। সো বাল্বের মধ্য দিয়ে বালবার ইউরেথ্রা পাস করে। and in the bulb this urethra possesses a dilated area which is called intravalvar fossa.
এই বাল্বের ভিতরেই ইউরেথ্রাতে একটা ডাইলেটেশন পাওয়া যায়, তার নাম ইন্ট্রাবালবার ফোসা। নাও বডি অফ দ্য পেনিসে চলে আসলাম। ইট ইজ দ্য ফ্রি পেন্ডুলাস পার্ট, এটা হচ্ছে ফ্রি পেন্ডুলাস পার্ট দ্যাট লাইজ ইন ফ্রন্ট অফ দি স্ক্রোটাম, স্ক্রোটামের সামনে থাকে সে, ফ্রি পেন্ডুলাস পার্ট। And it is continuous behind with the root of the penis. আমরা বলেছিলাম root is continuous in front with the body of the penis. Similarly, body is continuous behind with root of the penis. এর length কত? এর length হচ্ছে এটা ডিপেন্ড করে কোন স্টেটে আছে, is it in erect state or flaccid state. Erect কন্ডিশনে এর length 5.1 থেকে 5.9 ইঞ্চি, 5.1 থেকে 5.9 ইঞ্চ, এই হচ্ছে ইরেক্ট কন্ডিশনে এই বডিটুকুর লেন্থ। সচরাচর এই বডিটাকে সবাই মনে করে দিস ইজ দ্য পেনিস, রুটটাকে কেউ খেয়ালই করে না, আর লেন্থ হিসাব করে এই শুধু বডিটারই। সো বডি লেন্থ এইটুকু, যদিও লেন্থ ইজ নট এ ম্যাটার ইন চপিং উড। বডি অফ দ্য পেনিস এর শেপ এন্ড ডিরেকশন আমরা জানতে চাই। বডি শেপ এন্ড ডিরেকশন এটাও ডিপেন্ড করে কোন স্টেটে আছে। ইন ফ্লাসিড স্টেট, ফ্লাসিড মানে এরকম নিস্তেজ অবস্থাতে, বডি ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, ঠিক আছে, এবং এটা দেখতে হচ্ছে সিলিন্ড্রিক্যাল এন্ড পেন্ডুলাস, সিলিন্ড্রিক্যাল এন্ড পেন্ডুলাস, ডিরেক্টেড ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। বাট ইন কেস অফ ইরেক্ট স্টেট, ইরেক্ট হলে এরকম হয়ে যায়, তখন তাকে দেখতে ইরেক্ট স্টেটে ইট লুকস ট্রায়াঙ্গুলার প্রিজম শেপড, ট্রায়াঙ্গুলার প্রিজমের মতো, এন্ড ইজ ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, ডিরেক্টেড হবে আপওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশনে থাকবে। এই হচ্ছে বডি অফ দ্য পেনিস, তার শেপ এন্ড ডিরেকশন। না আমরা জানতে চাই body of the penis এর সারফেস কি কি আছে। there are two surfaces of the body of the penis, আবারও এটা ডিপেন্ড করবে কোন স্টেটে আছে তার উপরে। আমরা যদি একটা ঘোড়াকে দেখি, মানে চতুষ্পদ প্রাণী যদি দেখি, এই হচ্ছে তার পেনিস, এবং এইটা হচ্ছে তার পিঠের দিক। সো এই আপার সারফেসটা, মানে এই সারফেসটা হচ্ছে ডরসাল সারফেস, আর এইটা হচ্ছে তার অ্যাবডোমেন, পেট, ভেন্ট্রাল। সো আন্ডার সারফেসটাকে বলবো আমরা ভেন্ট্রাল সারফেস অফ দেয়ার পেনিস। তাহলে ঘোড়ার পেনিসের আপার সারফেস হচ্ছে ডরসাল সারফেস, লোয়ার সারফেস হচ্ছে ভেন্ট্রাল সারফেস। হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যান যেহেতু দুই পায়ে দাঁড়িয়ে থাকে, এই জন্য এই হিসাবটা একটু মেলানো কঠিন হয়ে যায়, ঠিক আছে। হিউম্যানের ক্ষেত্রে স্পেশালি ইরেক্ট কন্ডিশন দিয়ে এটা হিসাবটা করা হয়। এই ভেন্ট্রাল সারফেস হচ্ছে এই সারফেসটা, দিস ওয়ান ইজ দ্য ভেন্ট্রাল সারফেস, এই চতুষ্পদ প্রাণীর সাথে মিলিয়ে করা হয়েছে এটা। হিউম্যানের ক্ষেত্রে ইরেক্ট কন্ডিশনে যে সারফেসটা তার পেটের দিকে থাকে, মানে ইন্টেরিয়রলি থাকে, সেটাই হচ্ছে তার ভেন্ট্রাল সারফেস, আর যে সারফেসটা তার পিঠের দিকে থাকে, ঠিক আছে, ব্যাকের দিকে থাকে, সেটা হবে তার ডরসাল সারফেস। কিন্তু যদি ফ্লাসিড অবস্থা হয় তাহলে কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যাবে। ফ্লাসিড কন্ডিশনে, ফ্লাসিড কন্ডিশনে এই যে এন্টিরিয়রলি চলে আসবে তার ডরসাল সারফেস, ইরেক্ট কন্ডিশনে পোস্টেরিয়রলি ছিল ডরসাল সারফেস, ফ্লাসিড অবস্থায় এন্টিরিয়রলি হচ্ছে ডরসাল সারফেস আর পোস্টেরিয়রলি হচ্ছে তার ভেন্ট্রাল সারফেস। এই হচ্ছে ফ্লাসিড কন্ডিশনে, আর ইরেক্ট কন্ডিশনে স্টেটটা আলাদা হয়ে যাবে। তো আবারও বলি, এটা হিসাবগুলো করা হয় ইরেক্ট স্টেটে। ইরেক্ট স্টেটে যে সারফেসটা ভেন্ট্রালি থাকবে সেটাই ভেন্ট্রাল সারফেস, ইরেক্ট স্টেটে যে সারফেসটা ডরসালি থাকে সেটাই তার ডরসাল সারফেস। নাও উই ওয়ান্ট টু নো দ্য স্ট্রাকচার অফ দ্য বডি অফ দ্য পেনিস। বডির স্ট্রাকচার কেমন? বডিতে আমরা দেখবো দেয়ার আর 3 cylindrical bodies of erectile cavernous tissue. 3 cylindrical bodies of the erectile cavernous tissue পাওয়া যায়। কি কি? দুটো থাকে দুই পাশে পেয়ার্ড অবস্থায়, তার নাম কর্পোরা ক্যাভার্নোসা। এরা থাকে অন ইচ সাইড প্লাস ডরসালি, ঠিক আছে, এরা হচ্ছে পেয়ার্ড। আর একটা থাকে মিড লাইনে, ইন দ্য মিড লাইন এন্ড ভেন্ট্রালি, তার নাম হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম।
corpus spongiosum. তার মানে body is formed by 3 rectile masses of tissue. দুটো হচ্ছে corpora cavernosa আর একটা হচ্ছে corpus spongiosum. Corpora এটা প্লুরাল টার্ম, এর সিঙ্গুলার হচ্ছে corpus. Cavernosa হচ্ছে প্লুরাল টার্ম, এর সিঙ্গুলার হচ্ছে cavernosum. যেমন এইটা সিঙ্গেল থাকে বলে সবই সিঙ্গুলার ফর্মে আছে। কর্পোরার জায়গায় কর্পাস, স্পঞ্জিওসা তার জায়গায় স্পঞ্জিওসাম। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার। এখন আমরা একটু কর্পোরা ক্যাভার্নোসা জানতে চাই। কর্পোরা ক্যাভার্নোসা posteriorly they are continuous with crush of the pins, ক্রাশের সাথে। এই হচ্ছে রাইট ক্রাশ, এই লেফট ক্রাশ। এই ক্রাশ গুলি আলটিমেটলি বডিতে হয়ে যায় corpora cavernosa. Okay, they are fused with each other in the median plane. এই দুটো corpora median plane এ fuse হয় in the midline, but they are separated by a septum, incompletely separated by a septum that is called septum penis. This corpus cavernosum, আচ্ছা এটাকে cavernosum কেন বলে? কারণ হচ্ছে they contain a number of endothelium lined vascular spaces within them. এদের ভিতরে কতগুলো ভাস্কুলার স্পেস থাকে, স্পেস গুলো লাইন বাই এন্ডোথেলিয়াম, এই স্পেস গুলোকে বলে ক্যাভার্নাস স্পেস। তাহলে কর্পোরা ক্যাভার্নোসামের ভিতরে কতগুলো ক্যাভার্নাস স্পেস থাকে, এই জন্যই তাদের নাম কর্পোরা ক্যাভার্নোসা। আরেকটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম। হিয়ার ইজ দা corpora spongiosum. This corpora spongiosum is continuous behind with the bulb of the penis. Bulb এর সাথে continuous. And in front, these corpora expand. In front, these corpora expand to form head of the penis, which is called glans penis. Glans. This corpora spongiosum contains spongy urethra. This contains spongy urethra. Okay, so here is the glans, which is called head. This is the margin of the glans, which is called corona of the glans or corona glandis. Here is the corona glandis. And beyond the corona glandis, there will be a constricted region which is called neck of the glans. And at the tip of the glans, there will be an opening which is called external urethral meatus or external urethral orifice. So here is a real picture, not diagrammatic picture. Here we can see this is the external urethral meatus. And this is the glans. Here is the glans, and here is the corona glandis. This margin is called corona glandis. This margin is called corona glandis. And beyond corona, coronar pore আমরা এইখানে একটা ন্যারো জোন পাই, এই ন্যারো জোনটাকেই বলে neck of the glans. Neck of the glans বলে, এইটা হচ্ছে neck বলে। Now we want to know, we want to understand the section of the body. If we make any section in the body, then we will get a picture like this. Here we can see there are 3 masses of the erectile tissues. This is the corpus cavernosum, one corpus cavernosum. This is another corpus cavernosum. And ventrally there is another corpus which is called corpus spongiosum. This is the corpus spongiosum. This corpus spongiosum contain spongy urethra. Here is the
স্পঞ্জি ইউরেথ্রা। নাও আমরা ডিসকাশনটা শুরু করি স্ট্রাকচার। প্রথমে আমরা দেখব যে ইচ erectile masses are covered by a dense connective tissue sheath. This connective tissue sheath is called tunica albuginea. So প্রথমে আমরা প্রত্যেকটা ম্যাসের চারপাশে টিউনিকা অ্যালবুজিনিয়া খুঁজে পাবো। এই একটা টিউনিকা, ওরও টিউনিকা আছে, এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে। টিউনিকা অ্যালবুজিনিয়ার দুটো লেয়ার আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার আর একটা ডিপ লেয়ার। সুপারফিশিয়াল লেয়ার করে কি এই দুটো কর্পোরাস ক্যাভার্নোসামকে একসাথে একটা শীতের ভিতরে কভার করে রাখে। আর ডিপ লেয়ার করে কি ইন্ডিভিজুয়াল কর্পাস ক্যাভার্নোসামকে কভার করে। ডিপ লেয়ারটা এইভাবে এইটাকেও কভার করে, আবার এই পাশে এটাকেও কভার করে। এটা হচ্ছে ডিপ লেয়ার আসলো। আর সুপারফিশিয়াল লেয়ার করলো কি দুই কর্পাসকে একসাথে কভার করে। এখানে একটা সেপ্টাম তৈরি হয়ে গেল, দুই কর্পাস ক্যাভার্নোসামের মাঝখানে একটা মিড লাইনে সেপ্টাম তৈরি হলো। দিস সেপ্টাম ইজ কল্ড এই সেপ্টামটাকে বলা হয় সেপ্টাম পেনিস। দিস ইজ সেপ্টাম পেনিস। সিমিলারলি স্পঞ্জিওসামের বাইরেও একটা টিউনিকা অ্যালবুজিনিয়া আছে। টিউনিকা অ্যালবুজিনিয়া, এই স্পঞ্জিওসামের বাইরেও আমরা টিউনিকা অ্যালবুজিনিয়া দেখতে পাবো। এইভাবে থাকে। নাও আমরা যদি আরেকটু বাইরে যাই তাহলে দেখব আরেকটা ফাশিয়াল লেয়ার। এই লেয়ারটার নাম হচ্ছে, দিস ওয়ান ইজ দ্য ডিপ ফাশিয়া অফ দ্য পেনিস হুইচ ইজ কল্ড বাক্স ফাশিয়া। এটা হচ্ছে ডিপ ফাশিয়া অফ দ্য পেনিস অর বাক্স ফাশিয়া। এই বাক্স ফাশিয়া তিনটে ইরেকটাইল ম্যাসকেই কানেক্ট করে, কভার করে, এইভাবে কভার করে। ইভেন স্পঞ্জিওসামকে আলাদাভাবেও সে কভার করে বাই এ সেপ্টাম, ইন্টার ক্যাভার্নাস সেপ্টাম বলা হয়। দিস ইজ কল্ড ইন্টার ক্যাভার্নাস সেপ্টাম। তাহলে এটা গেল ডিপ ফাশিয়া। ডিপ ফাশিয়ার বাইরে আমরা দেখব আরেকটা লেয়ার দেখা যাচ্ছে। এই লেয়ারটা হচ্ছে সুপারফিশিয়াল ফাশিয়া, ঠিক আছে। দিস ইজ দ্য সুপারফিশিয়াল ফাশিয়া। এই যে ডিপ ফাশিয়া আর এই গ্রিন কালার তার মাঝখানে, দিস ইজ দ্য সুপারফিশিয়াল ফাশিয়া। এই সুপারফিশিয়াল ফাশিয়াতে আমরা কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, বিশেষভাবে ভেইন দেখা যাচ্ছে। যে ভেইনটা সুপারফিশিয়াল ফাশিয়াতে আছে তার নাম হচ্ছে সুপারফিশিয়াল ডরসাল ভেইন। এটা সুপারফিশিয়াল ফাশিয়াতেই থাকে। আর ডিপ ফাশিয়ার নিচে আছে ডিপ ডরসাল ভেইন এন্ড ডরসাল আর্টারি অফ দি পেনিস। এগেইন আমরা কর্পাস ক্যাভার্নোসামের মধ্যে দেখছি ডিপ আর্টারি অফ দি পেনিস। দিস আর দ্য ডিপ আর্টারি অফ পেনিস। আর ইউরেথ্রা দুই পাশে থাকে হচ্ছে আর্টারি অফ দি বাল্ব। দুই পাশে দুটো আর্টারি থাকে, তার নাম আর্টারি অফ দি বাল্ব। একদম বাইরে আমরা দেখব হচ্ছে স্কিন পাওয়া যায়, সবার বাইরে থাকে স্কিন। একদম বাইরে পাওয়া যাবে হচ্ছে স্কিন পাওয়া যাবে। হিয়ার ইজ দ্য স্কিন অফ দ্য পেনিস। সো আমরা এই হচ্ছে লেয়ারস অফ দি ক্রস সেকশন করলে এরকম বিভিন্ন লেয়ার দেখতে পাবো। আমরা যদি বাইরে থেকে ভিতরের দিকে আসি, সবার বাইরে থাকবে স্কিন, দেন থাকবে সুপারফিশিয়াল ফাশিয়া, দেন থাকে ডিপ ফাশিয়া যার নাম হচ্ছে ফাশিয়া অফ দি পেনিস অর বাক্স ফাশিয়া। তারপরে থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া। আর টিউনিকা অ্যালবুজিনিয়ার মধ্যে থাকে হচ্ছে ইরেকটাইল ম্যাস গুলো। এই ইরেকটাইল ম্যাস গুলো টিউনিকা অ্যালবুজিনিয়ার ভিতরে থাকে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দি ক্রস সেকশন অফ পেনিস। এই কথাগুলো আমি বলে ফেলেছি। টিউনিকা অ্যালবুজিনিয়া থাকে ভিতর থেকে বাইরে, দেন ডিপ ফাশিয়া অফ দি পেনিস যার নাম বাক্স ফাশিয়া, সুপারফিশিয়াল ফাশিয়া, স্কিন। তো এখন এক কথা আছে, এই বডিতে যে স্কিনটা থাকে সেই স্কিনটা আরো ফরওয়ার্ড এক্সটেন্ড করে, সে গ্ল্যান্সকে কভার করে, আবার সে ইনওয়ার্ড মুভ করে। সো ডাবল লেয়ার স্কিনের একটা ফোল্ড তৈরি করে।
এই ডাবল লেয়ার্ড ফোল্ড অফ স্কিনটাকে বলা হয় হচ্ছে প্রিপিউস অর ফোর স্কিন। দিস ইজ কল্ড প্রিপিউস অর ফোর স্কিন। মুসলিমস, দেন ক্রিশ্চিয়ানস এন্ড জিউস, যারা এই তিন ধর্মে প্রিপিউসটাকে সার্জিক্যালি রিমুভ করে ফেলা হয়। এটা একটা রিলিজিয়াস রিচুয়াল, যার নাম হচ্ছে, এই প্রসেসটাকে বলে সার্কামসিশন। সার্কামসিশন বাংলায় বলে খতনা করা। ঠিক আছে, এই খতনা করা হয়, এই খতনা করে এই প্রিপিউসটা রিমুভ করে ফেলা হয়। আচ্ছা, প্রিপিউস গেল। আর এই প্রিপিউস এবং গ্ল্যান্সের মাঝখানে যে স্পেসটা দেখা যাচ্ছে এর নাম প্রিপিউশিয়াল স্যাক। দিস স্পেস ইজ কল্ড প্রিপিউশিয়াল স্যাক। এই যে স্পেস, তার নাম প্রিপিউশিয়াল স্যাক। এবং এই প্রিপিউশিয়াল স্যাকের মাঝে এখানে যে স্কিন থাকে, এই স্কিনের মাঝে কতগুলো মডিফাইড সিভাসিয়াস গ্ল্যান্ড পাওয়া যায়, নাম তার প্রিপিউশিয়াল গ্ল্যান্ড। আর এই প্রিপিউশিয়াল গ্ল্যান্ড থেকে এক ধরনের হোয়াইটিশ চিজি ম্যাটেরিয়াল রিলিজ হয়, যার নাম স্ম্যাগমা। স্ম্যাগমা রিলিজ হয়। এই স্ম্যাগমার কারণে অনেক সময় যদি কেউ স্ম্যাগমা ক্লিন না করে তাহলে কিন্তু এখানে ইনফেকশন হতে পারে। এই জন্য এই প্রিপিউসটাকে রিট্রাক্ট করে পিছন দিকে নিয়ে স্ম্যাগমা অলওয়েজ ডিউরিং দ্য বাথ স্ম্যাগমা ক্লিন করা জরুরি। আর মিডলাইনে আন্ডার সারফেস অফ দি গ্ল্যান্ডসে একটা মিডলাইন স্কিনের ফোল্ড পাওয়া যায়, তার নাম ফ্রেনুলাম অফ দি প্রিপিউস। তো এই সার্কামসিশন করা হয়। সার্কামসিশন করলে এই গ্ল্যান্ডসটা এরকম এক্সপোজড হয়ে যায়। আর এটা হচ্ছে সার্কামসিশন ছাড়া। আরেকটা ছবি দেখি, ইট ইজ আনসার্কামসাইজড অবস্থার পেনিস and this is circumcised অবস্থার পেনিস। নাও আমরা জানতে চাই পেনিসের সাপোর্ট দেয় কে। পেনিসকে সাপোর্ট দেয় দুটো লিগামেন্ট আছে। একটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ পেনিস, আর আরেকটা হচ্ছে ফান্ডিফর্ম লিগামেন্ট অফ দ্য পেনিস। সো হিয়ার ইজ দ্য সাসপেন্সরি লিগামেন্ট, দিস ওয়ান, and this one is the fundiform ligament. এই দুটো লিগামেন্ট পেনিসকে সাপোর্ট দিবে। এর মাঝে সাসপেন্সরি লিগামেন্ট হচ্ছে একটা ইলাস্টিক লিগামেন্ট। এরকম ইলাস্টিক লিগামেন্ট আমাদের বডিতে আরো দুটো আছে। একটা হচ্ছে লিগামেন্টাম নিউকি আর একটা লিগামেন্টাম ফ্লাভা। সো আপাতত আমরা তিনটা ইলাস্টিক লিগামেন্ট আমাদের বডিতে নাম জানলাম, লিগামেন্টাম নিউকি, লিগামেন্টাম ফ্লাভা আর সাসপেন্সরি লিগামেন্ট অফ পেনিস। পেনিসের আর্টেরিয়াল সাপ্লাই কিভাবে হবে? তিন ধরনের আর্টারি আছে পেনিসের জন্য। এই যে ক্যাভার্নাস স্পেসে যে আর্টারি গুলো থাকে তার নাম হচ্ছে ডিপ আর্টারি বা ক্যাভার্নাস আর্টারি। ডিপ আর্টারি বা ক্যাভার্নাস আর্টারি। এই ক্যাভার্নাস আর্টারি থেকে কতগুলো ব্রাঞ্চ এরাইজ করে, এরকম ব্রাঞ্চ এরাইজ করে, এরকম কয়েল ব্রাঞ্চ এরাইজ করে। এই ব্রাঞ্চ গুলোর নাম হচ্ছে হেলিসিন আর্টারি। সুতরাং এই ক্যাভার্নাস আর্টারি বা ডিপ আর্টারি থেকে হেলিসিন আর্টারি বের হয়। তাছাড়া এই যে স্পঞ্জি পার্টের মাঝে দুটো আর্টারি দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে আর্টারি টু দি বাল্ব। এগুলো হচ্ছে আর্টারি টু দি বাল্ব। আর কর্পাস ক্যাভার্নোসামের উপরে থাকে হচ্ছে ডরসাল আর্টারি অফ দি পেনিস। দিস আর দ্য ডরসাল আর্টারি। এই তিন আর্টারি পেনিসকে ব্লাড সাপ্লাই দেয়। কি কি তিন আর্টারি? একটা হচ্ছে ডিপ আর্টারি অফ দি পেনিস, ডরসাল আর্টারি অফ পেনিস এন্ড আর্টারি অফ দি বাল্ব। এই all are branches of the internal pudendal artery. All are branches of internal pudendal artery. Now আমরা ডেভেলপমেন্ট জানতে চাই পেনিসের। পেনিস ডেভেলপ করে হচ্ছে ফ্রম দা জেনিটাল টিউবারকল থেকে। জেনিটালিয়া যেহেতু, সো জেনিটাল কিছু একটা থেকেই ডেভেলপ করবে। সো এটা হচ্ছে জেনিটাল টিউবারকল থেকে। পেচ লাগানো যাবে না। স্ক্রোটাম ডেভেলপ করে জেনিটাল সোয়েলিং থেকে। তারপরে টেস্টিস ডেভেলপ করে জেনিটাল রিজ থেকে, যার নাম গোনাডাল রিজও বলা হয়। জেনিটাল রিজ বা গোনাডাল রিজ থেকে আসে গোনাড মানে টেস্টিস। জেনিটাল সোয়েলিং থেকে আসে স্ক্রোটাম এন্ড লেবিয়া মেজোরা। আর জেনিটাল টিউবারকল থেকে আসে পেনিস আর ফিমেইলে ক্লাইটোরিস। দ্যাটস ওয়াই দে আর হোমোলোগাস। তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে পেনিসের হোমোলোগাস হচ্ছে ক্লাইটোরিস। কেন? কারণ দুইজনই একই জায়গা থেকে ডেভেলপ করে, সেই জায়গাটার নাম জেনিটাল টিউবারকল।
মেইলে এই জেনিটাল টিউবারকলটা এক্সেস ইলংগেশন হয়ে পেনিস ফর্ম করে, ফিমেইলে ইলংগেশনটা কম হয়। এবং এই পেনিসের যে গ্রোথ হয় একটা স্মল বেবির পেনিসের সাথে যদি আমরা কম্পেয়ার করি অ্যাডাল্টের, তাহলে দেখব যে পেনিসের গ্রোথ দুইটা সময়ে হয়। একটা হচ্ছে জাস্ট আফটার বার্থ, 5 ইয়ার আফটার বার্থ, মানে প্রথম জন্মের পরে 5 বছর পর্যন্ত একটা গ্রোথ হয়। আরেকটা হচ্ছে পিউবার্টির পরে 5 বছর পর্যন্ত গ্রোথ হয়। ঠিক আছে, আফটার বার্থ 5 ইয়ার্স আফটার বার্থ এই সময় একটা গ্রোথ হয়, আর 5 ইয়ার্স আফটার পিউবার্টি এই সময় আরেকবার পেনিসের গ্রোথ হয়, হয়ে অ্যাডাল্ট পেনিস সাইজ ডেভেলপ করে। কিছু অ্যানোমালিজ আছে পেনিসের, যেমন ফাইমোসিস, দেন মাইক্রোপেনিস ছোট সাইজ থাকলে, টিউবারকল যদি 2 ভাগ হয়ে যায় তখন বাইফিট পেনিস ডেভেলপ করবে। ইউরেথ্রা টিপ অফ দ্য পেনিসে ওপেন না করে, গ্ল্যান্সের টিপে ওপেন না করে যদি পেনিসের আপার সারফেসে ওপেন করে তাকে বলে ইপিস্পেডিয়াস, আর যদি আন্ডার সারফেসে ইউরেথ্রা ওপেন করে যায় এটাকে বলে হাইপোস্পেডিয়াস। সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য পেনিস। নাও সাম টার্মস, কিছু শব্দ আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে ইরেকশন। ইরেকশন মানে হচ্ছে during sexual arousal penis becomes hard. This is called erection. This erection is done by the parasympathetic nerves. Parasympathetic nerve এর কারণে ইরেকশন হয়। এবং ইরেকশনের জন্য স্পাইনাল কোর্ডে যে সেন্টার থাকে সেটা হচ্ছে sacral 234. Sacral 234 is the spinal center for erection. আরেকটা শব্দ পাবো ইমিশন। ইমিশন মানে কি? ইমিশন হচ্ছে ট্রান্সমিশন অফ দি সেমিনাল ফ্লুইড। সেমিনাল ফ্লুইড মানে সিমেন। ট্রান্সমিশন অফ সিমেন ফ্রম ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল, প্রস্টেট ইনটু প্রস্টেটিক ইউরেথ্রা। ঠিক আছে, প্রস্টেটিক ইউরেথ্রাতে এই সেমিনাল ফ্লুইডটা আসাকেই বলে ইমিশন। আর প্রস্টেটিক ইউরেথ্রা থেকে এক্সটেরিয়রে চলে যাওয়া সেটাকে বলে ইজাকুলেশন। Ejaculation is done by the sympathetic nerve. আমরা বলেছিলাম erection by parasympathetic, ejaculation is done by sympathetic nerve. And the spinal center for ejaculation is the lumbar 1. Lumbar 1 হচ্ছে spinal center for ejaculation. এবার আমরা ইরেকশনের মানে এগুলো একটু মেকানিজম একটু জেনে যাই। ইন্টারেস্টিং মেকানিজম। মনে করি প্রথমে একটা থট আসলো, এই থটটা কিভাবে আসে? কোন একটা সাপোজ ইরোটিক ভিডিও দেখলাম আমরা, আর কোন ইরোটিক সাউন্ড শুনলাম, আর কোন ইরোটিক স্মেল। ইরোটিক স্মেল এটা হিউম্যানের চাইতে লোয়ার এনিমেলে বেশি প্রযোজ্য, ইরোটিক স্মেল। দেন কোন একটা সাইকিক, কোন একটা থট, ঠিক আছে, কোন একটা ব্যাড থট যদি হয়, আর ব্যাড একটা টাচ যদি হয়, কোথায় টাচ? সেটা হতে পারে বডির স্কিনে টাচ আর জেনিটাল অর্গানে টাচ। এগুলো থেকে আলটিমেটলি হাইয়ার সেন্টার, আমাদের হাইয়ার সেন্টার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। হাইয়ার সেন্টার যদি অ্যাক্টিভেটেড হয় তখন কি করবে? সে স্পাইনাল সেন্টার ফর ইরেকশন কে ইম্পালস সেন্ড করবে, স্যাক্রাল 234 কে ইম্পালস সেন্ড করবে। সেখান থেকে ইম্পালসটা পাস করবে হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ দিয়ে, যার নাম নার্ভি ইরিজেন্টিস। পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ দিয়ে এটা গিয়ে এবার করবে কি? সে চলে যাবে পেনিসে, গিয়ে সে রিলিজ করবে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে। এই অ্যাসিটাইল কোলিন করবে কি? এই যে আর্টারি গুলো আছে, ডিপ আর্টারি অফ দ্য পেনিস বা হেলিসিন আর্টারি যেগুলো আছে, সেই আর্টারির এন্ডোথেলিয়ামকে স্টিমুলেট করবে। এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হবে। নাইট্রিক অক্সাইডের আরেক নাম এন্ডোথেলিয়াম ডেরাইভড রিল্যাক্সেশন ফ্যাক্টর, ইডিআরএফ। সো রিলিজ হয়ে গেল ইডিআরএফ। এই ইডিআরএফ গিয়ে কি করবে? এই ব্লাড ভেসেলে টিউনিকা মিডিয়াতে যে স্মুথ মাসল আছে সেগুলোকে রিল্যাক্স করে দিবে। স্মুথ মাসল যদি রিল্যাক্স করে ব্লাড ভেসেল ভেসোডাইলেটেশন হবে, মোর এন্ড মোর ব্লাড এগুলো থেকে দিয়ে মোর এন্ড মোর ব্লাড ঢুকে যাবে কোথায়? এই যে ক্যাভার্নাস স্পেস গুলো দেখা যাচ্ছে, এই ক্যাভার্নাস স্পেসের মাঝে ব্লাড ঢুকে পড়বে। দ্যাট ইজ এনগর্জমেন্ট হবে ক্যাভার্নাস স্পেসে। ক্যাভার্নাস স্পেসে যত এনগর্জমেন্ট হবে তত প্রেসার বাড়বে, স্পেসের মাঝে প্রেসার বাড়বে।
এখানে প্রেসার যদি বাড়ে তখন কি হবে, উপরে এই যে ডিপ ডরসাল ভেইন, সুপারফিশিয়াল ডরসাল ভেইন, এগুলোর উপরে তারা প্রেসার তৈরি করবে, ভেইন গুলো অক্লুশন হয়ে যাবে, ভেইন কোলাপস করে যাবে এই এখানকার প্রেসারের কারণে। সুতরাং ভিনাস ড্রেনেজ আর হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, একদিকে আর্টারি দিয়ে মোর এন্ড মোর ব্লাড ক্যাভার্নাস স্পেসে আসলো, অন্যদিকে ব্লাডটা ভিনাস রিটার্ন হতে পারলো না ভেইন কোলাপসের কারণে, মোর এন্ড মোর প্রেসার ইনক্রিজ হবে, আলটিমেটলি ইরেকশন হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ইরেকশন। সো আমরা বুঝলাম পুরো মেকানিজমটা হচ্ছে একটা ভাস্কুলার ফেনোমেনন। এই বলা হয় ইরেকশন ইজ এ পিওরলি ভাস্কুলার ফেনোমেনন, এটা মনে রাখতে হবে। ইরেকশন একটা ভাস্কুলার ফেনোমেনন এবং ইরেকশনে আলটিমেটলি জড়িত হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। তো হয়ে গেল ইরেকশন। এখন মনে করলাম আমরা যে ইরেকশন তো হয়ে গেল, এখন ঘটনা ঘটছে, ওকে। এইবার একটা পর্যায়ে হাইয়ার সেন্টার স্টিমুলেট করবে, হাইয়ার সেন্টার স্পাইনাল সেন্টার ফর ইজাকুলেশন কে, দ্যাট ইজ নাম্বার 1 কে স্টিমুলেট করবে। নাম্বার 1 থেকে তখন ইম্পালস যাবে থ্রু দা সিম্প্যাথেটিক নার্ভ, সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে এই ইম্পালসটা পাস করবে। কোথায় যাবে, এক যাবে হচ্ছে এই যে এপিডিডাইমিসের ওয়ালে যে স্মুথ মাসল থাকে, দেন ভাস ডিফারেন্সের ওয়ালে স্মুথ মাসল থাকে সেখানে, দেন সেমিনাল ভেসিকেলের ওয়ালে স্মুথ মাসল থাকে, ইজাকুলেটরি ডাক্টের ওয়ালে স্মুথ মাসল থাকে, আর হচ্ছে প্রস্টেটের ভিতরে স্মুথ মাসল থাকে। সুতরাং সিম্প্যাথেটিক নার্ভ গিয়ে এই স্মুথ মাসল গুলোকে কন্ট্রাক্ট করাবে, এই যতগুলো জায়গা বললাম সবগুলো জায়গার স্মুথ মাসলকে কন্ট্রাক্ট করাবে। তাছাড়া সিম্প্যাথেটিক বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন করাবে, স্পিংটার ভেসিকিকে কন্ট্রাক্ট করবে যাতে কোনো সিক্রেশন ব্লাডারে ঢুকে পড়তে না পারে। এগুলো সব সিম্প্যাথেটিকের কাজ, ঠিক আছে। আর এই যে বিভিন্ন জায়গাতে কন্ট্রাকশন হলো তাতে কি হবে, তাদের ভিতরে থাকা স্পার্ম, তাদের ভিতরে থাকা সব সিক্রেশন আলটিমেটলি চলে আসবে এই প্রস্টেটিক ইউরেথ্রাতে। এই প্রস্টেটিক ইউরেথ্রাতে ট্রান্সফার অফ সিমেন ইন প্রস্টেটিক ইউরেথ্রা, এই প্রস্টেটিক ইউরেথ্রাতে সিমেন আসাকেই বলে ইমিশন। সো ইমিশন হয়ে গেল। তাহলে ইমিশনটা হচ্ছে সিম্প্যাথেটিক মেডিয়েটেড ওয়ার্ক, ইমিশন। নাও আমরা যাব আরেকটা পদ্ধতি, প্রস্টেটিক ইউরেথ্রা থেকে বাইরে কিভাবে যাবে। আমরা জানি যে এই প্রস্টেটিক ইউরেথ্রাতে আসলো, এইটা এরপরে চলে যাবে হচ্ছে এই যাকে বলা মেমব্রেনাস ইউরেথ্রা হয়ে এই বালবার ইউরেথ্রাতে, এই যে বাল্বের মাঝে চলে যাবে। এই বালবার ইউরেথ্রার এই যে এখানে বাল্ব অফ দ্য পেনিস তাকে সারাউন্ড করে থাকে বালবোস্পঞ্জিওসাস মাসল। সুতরাং এইবার ব্রেইন থেকে একটা ইম্পালস আসবে থ্রু দা পোডেন্ডাল নার্ভ ইনটু বালবোস্পঞ্জিওসাস মাসল। বালবোস্পঞ্জিওসাস মাসল এবার রিদমিক কন্ট্রাকশন করবে, এই রিদমিক কন্ট্রাকশনের কারণে ইউরেথ্রাতে প্রেস করবে, ইউরেথ্রাতে প্রেস করলে আলটিমেটলি সিমেন্টটা এক্সটেরিয়রে চলে আসবে রিদমিক্যালি, ঠিক আছে। এইটাকেই বলে ইজাকুলেশন। সো দিস ইজ দ্য মেকানিজম অফ ইরেকশন, ইমিশন এন্ড ইজাকুলেশন। নাও একটা রেসিপি আমরা দেখতে চাই। পড়াশোনা তো আসলে অনেক হলো, এবার পড়াশোনার বাইরে কোনো টপিক নিয়ে একটু চিন্তা করা যেতে পারে। এই যে দেখা যাচ্ছে, দিস ইজ এ ভেরি পপুলার ডিশ ইন দ্য some foreign countries like even in the মালয়েশিয়া। অনেক দেশে এইরকম ডিশ ইউজ করে। এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ডিশ যেখানে এইরকম যাকে বলে বুল পেনিসকে তারা স্যুপ তৈরি করে, বুল পেনিসের, এবং এই স্যুপটা তারা খায়। আরেকটা রেসিপি দেখা যেতে পারে, এটা অন্য কোনো জায়গার রেসিপি। এখানে দেখা যাচ্ছে পেনিসকে কেটে কেটে তারা একটা স্পেশাল ডিশ তৈরি করেছে, স্পাইসি ডিশ। এটাও কোনো কোনো জায়গার রেসিপি। সুতরাং পেনিস, বুল পেনিস বা এই জাতীয় কাউ পেনিস বা মাটন পেনিস, এগুলো অনেক জায়গাতে কিন্তু তারা খাবার হিসেবে ইউজ করে। আমাদের যারা কুরবানি দেয়, আগেকার সময়ে এই পেনিসগুলো ফেলে দেওয়া হতো, এখন আমি জানি এগুলো কালেক্ট করা হয় এবং এই পেনিস কালেক্ট করে বিদেশে রপ্তানি করা হয় এবং অনেক টাকা ইনকাম করে বাংলাদেশ এই পেনিস রপ্তানি করে। এই কোরবানির সময় যে পেনিসগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে ফরেইনে এক্সপোর্ট করে দেয়। তাছাড়া আই থিঙ্ক আমরা যে হালিম খাই, আল্লাহ মালুম এই হালিমে কি দেয়। একটা ফানি ডিসঅর্ডারের নাম দেখাচ্ছি, তার নাম প্রায়াপিজম।
প্রায়াপিজম একটা ক্লিনিক্যাল কন্ডিশন, যে কন্ডিশনে এই পেনিস ইরেক্টেড থাকে অল দ্য টাইম, কিন্তু কখনো সে ফ্লাসিড হয় না। দিস ইজ কল্ড প্রায়াপিজম। শব্দটা আসছে প্রায়াপাস থেকে। প্রায়াপাস ছিল গ্রিক মিথোলজিতে অ্যাফ্রোডিটির ছেলে, সন্তান। আমরা জানি যে অ্যাফ্রোডিটি, হেরা এবং আরেকজন, তার নাম প্রবাবলি এথিনা, তিনজন মিলে একবার ঠিক করলো যে তাদের মাঝে কে সুন্দর। প্রত্যেকে দাবি করছিল যে আমি বেশি সুন্দরী। তারা গেল জিউসের কাছে যে আপনি বলেন কে বেশি সুন্দরী। জিউস দেখলে এখানে বলা বিপদ আছে, কারণ হেরা তো তার ওয়াইফ, সো ওয়াইফের বাইরে যেই সুন্দর হয় এটা তো বলা যাবে না। সুতরাং জিউস বলল আমি এই খেলার মাঝে নাই, তোমরা অন্য কাউরে জিজ্ঞেস করো। তখন তারা চলে আসলো পৃথিবীতে, এসে পাইল হচ্ছে পেরিসকে। পেরিস হচ্ছে হেক্টরের ভাই। পেরিসের কাছে প্রথমে গেল হচ্ছে অ্যাফ্রোডিটি, গিয়ে বলল তুমি যদি আমাকে সুন্দরী বলো তাহলে তোমাকে আমি হেলেনকে এনে দিব। হেলেন হচ্ছে তখনকার সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে। তারপরে বলল হচ্ছে হেরা আসলো। হেরা এসে বলল তুমি যদি আমাকে সুন্দরী ঘোষণা করো তোমাকে একটা গোল্ডের অ্যাপল দিব। এরকম বিভিন্ন জন তাকে লোভ দেখাইলো বিভিন্ন জিনিসের। পেরিস তো একটু লুচ্চা টাইপের, সে ভাবলো যে এই আমার এই আপেল মাপেল দিয়ে কি কাজ, আমার মেয়ে দরকার, সুতরাং হেলেনকেই আমার দরকার। সে বলে দিল অ্যাফ্রোডিটি হচ্ছে সবচেয়ে সুন্দরী। সুতরাং এরপরে তো যুদ্ধ লেগে গেল, ঠিক আছে। এই পেরিস করলো কি হেলেনকে, হেলেনের এরিয়াতে গিয়ে হেলেনকে নিয়ে চলে আসলো। তার পিছু পিছু ট্রয়ের যুদ্ধ শুরু হয়ে গেল, অ্যাকিলিস জড়িত হয়ে পড়লো সেই যুদ্ধে, এবং হেক্টর মারা গেল, ঠিক আছে। হেক্টর মারা গেল, আবার অ্যাকিলিস মারা গেল, পেরিসের হাতে অনেক কিছু ঘটছে। এদিকে ওইদিকে আমার দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে হেরা খেপে গেল অ্যাফ্রোডিটির উপরে। তখন অ্যাফ্রোডিটি প্রেগনেন্ট ছিল, তার পেটে ছিল প্রায়াপাস। সে অভিশাপ দিল হেরা যে তোমার এই সন্তান হবে কুৎসিত এবং সে হবে ইম্পর্টেন্ট, ধ্বজভঙ্গ হবে, ঠিক আছে। আলটিমেটলি এই ছেলে জন্ম হলো, তার এমন কন্ডিশন সে কুৎসিত হলো, এবং সেই সাথে সে অ্যাফ্রোডিটির ছেলে। যেমন ইরস, যেমন কিউপিড যেমন অ্যাফ্রোডিটির ছেলে, এও আরেকটা অ্যাফ্রোডিটির ছেলে। তো এরকম পেনিস অলওয়েজ ইরেক্টেড থাকে, কখনো ফ্লাসিড হয় না, এরকম একটা প্রবলেমে ছিল। এবং আলটিমেটলি দেবতারা তাকে আর স্বর্গে রাখতে চায় নাই, তারে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। হাউএভার এখানে প্রায়াপাস নিয়ে আরো অনেক স্টোরি আছে। সে অনেক জায়গাতে মানে দেবতাদের সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়েছিল, এরকম অনেক প্রবলেম আছে প্রায়াপাস নিয়ে। তো এই রকম একটা ক্লিনিক্যাল ডিসঅর্ডার হিউম্যানের মাঝে পাওয়া যায়, যে ডিসঅর্ডারে পেনাইল ইরেকশন হয় কিন্তু ফ্লাসিডার হতে পারে না, এইটাকেই বলে প্রায়াপিজম। নাও আরেকটা মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান আছে যার নাম স্ক্রোটাম। Scrotum. So this is the scrotum. Scrotum is a outpouching of the lower part of anterior abdominal wall. Anterior abdominal wall এর একটা outpouching হচ্ছে scrotum. Okay. It is situated posterior inferior to penis. Penis ছিল স্ক্রোটামের সামনে, তাহলে স্ক্রোটাম থাকবে পেনিসের পিছনে প্লাস ইনফিরিয়রলি, পোস্টেরিয়র ইনফিরিয়রলি। এবং স্ক্রোটামের ভিতরে থাকে কি, থাকে টেস্টিস, থাকে এপিডিডাইমিস, থাকে আর লোয়ার পার্ট অফ দি স্পারমাটিক কর্ড থাকে। These are the contents of the scrotum: testis, epididymis and lower ends of spermatic cord. And it is homologous to labia majora. মেজরার হোমোলোগাস হচ্ছে স্ক্রোটাম, এগুলো জানতে হবে। কিন্তু স্ক্রোটামের স্ট্রাকচার কি, আমরা স্ক্রোটামের ওয়ালে 6টা লেয়ার দেখব। দেয়ার আর 6 লেয়ার্স ফ্রম আউটার টু ইনার। সবার প্রথমে দেখব স্কিন। এই স্কিনটা হচ্ছে করুগেটেড পিগমেন্টেড স্কিন। পিগমেন্টেড কালচে হয়, করুগেটেড হয়, এবং আরেকটা হচ্ছে অ্যাবান্ডেন্ট সোয়েট গ্ল্যান্ড থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, আর হচ্ছে পিউবার্টিতে গেলে এখানে হেয়ার ডেভেলপ করে। সো ফার্স্ট লেয়ার ইজ দ্য স্কিন। স্কিনের ঠিক নিচে থাকবে সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসাতে আমরা জানি দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, ডিপ মেমব্রেনাস লেয়ার। এই ফ্যাটি লেয়ারে ফ্যাট অ্যাবসেন্ট থাকে, তার পরিবর্তে থাকে ডার্টাস মাসল, একটা স্মুথ মাসল থাকে, নাম হচ্ছে ডার্টাস মাসল।
সুতরাং সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ারে বদলে থাকে ডার্টাস মাসল, আর ডিপ মেমব্রেনাস লেয়ার ঠিকই থাকে। এই ডিপ মেমব্রেনাস লেয়ারের আরেক নাম কলিস ফাসা, কলিস ফাসা বলা হয়। এই সুপারফিশিয়াল ফাসার ঠিক নিচে পাবো আমরা তিনটা সিরিয়াল ফাসা, সবার বাইরে দেখবো এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, তারপরে থাকে ক্রিমেস্টারিক ফাসা উইথ মাসল, ক্রিমেস্টারিক ফাসা উইথ মাসলও থাকে, তার ভিতরে থাকে ইন্টারনাল স্পারমাটিক ফাসা, আর সবার ভিতরে থাকে যেটা এখানে দেখানো হয় নাই, সেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ দি টিউনিকা ভেজাইনালিস, প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস। So this is the structure of or layers of the scrotum, আমরা ছয়টা লেয়ারের নাম বলবো স্ক্রোটামের লেয়ার হিসেবে। স্ক্রোটামের নার্ভ সাপ্লাইতে আমরা দেখি, নার্ভ সাপ্লাইটা একটা উদ্দেশ্য নিয়ে বলছি, একটা প্রবলেম আছে নার্ভ সাপ্লাইতে। Anterior 1/3 of the scrotum is supplied by ilioinguinal nerve and genital branch of genitofemoral nerve, whereas posterior 2/3 of the scrotum is supplied by perineal branch of posterior cutaneous nerve of the thigh and posterior scrotal branch of the pudendal nerve. So anterior 1/3 এর ডার্মাটোম হচ্ছে lumbar 1, posterior 2/3 এর ডার্মাটোম sacral 3। এইটা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দি স্ক্রোটাম। এখন এখানে দুই ধরনের ডার্মাটোম দেখা যাচ্ছে, লাম্বার 1 এর পাশে লাম্বার 2 থাকতে পারতো, আর স্যাক্রাল 3 এর পাশে স্যাক্রাল 2 বা স্যাক্রাল 1 থাকতে পারতো, কিছুই নাই, বা স্যাক্রাল 4 থাকতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে এখানে ডার্মাটোমটা ডিসকন্টিনিউয়াস। এতে প্রবলেম কি? স্ক্রোটামে যদি কোনো অপারেশন করতে হয় অ্যানেস্থেসিয়া দিতে হবে, অ্যানেস্থেসিয়াটা আমি কোথায় দিব? লাম্বার 1 এ দিব না স্যাক্রাল 3 তে দিব নাকি লাম্বার 1 থেকে স্যাক্রাল 3 পুরো জায়গায় দিব? অ্যানেস্থেটিস্টরা এই বিপদে পড়ে যান। এই জন্য আমরা একটু স্ক্রোটামের ডার্মাটোমটা জেনে রাখলাম। লাম্বার 1 স্যাক্রাল 3 দুটো ডার্মাটোম আছে, তার মানে এখানে একটা অ্যাক্সিয়াল লাইন পাওয়া যাবে স্ক্রোটামের মাঝে, এই বরাবর একটা অ্যাক্সিয়াল লাইন তৈরি হবে। স্ক্রোটামের ডেভেলপমেন্ট কি? স্ক্রোটাম আসলে বাইলেটারালি ডেভেলপ করে। বাইলেটারাল ডেভেলপমেন্ট মানে এই হাফ আলাদা ডেভেলপ করে, এই হাফ আলাদা ডেভেলপ করে, এবং দুই হাফ মিডলাইনে ফিউশন করে। যেখানে ফিউশন করে সেই জায়গাতে একটা দাগের মতো লাইন পাওয়া যায়, যার নাম হচ্ছে স্ক্রোটাল রেফি বলা হয়, স্ক্রোটাল রেফি বলা হয়। তো এখন কথা হচ্ছে কোথা থেকে ডেভেলপ করে স্ক্রোটাম? স্ক্রোটাম ডেভেলপ করে ফ্রম দা জেনিটাল সোয়েলিং, যার নাম লেবিও স্ক্রোটাল সোয়েলিং থেকে। এই লেবিও স্ক্রোটাল সোয়েলিং থেকে লেবিয়া মেজোরাও ডেভেলপ করে, স্ক্রোটামও ডেভেলপ করে। কমন নেম হচ্ছে জেনিটাল সোয়েলিং অর লেবিও স্ক্রোটাল সোয়েলিং। এখন কি হয়, মেলের মাঝে এই দুটো লেয়ার ফিউজ করে যায় ইন দ্য মিড লাইন রেফি বরাবর, কিন্তু ফিমেলে ফিউশনটা হয় না, পুডেন্ডাল ক্লেফট তৈরি হয়ে যায়। এই তো ডিফারেন্স। স্ক্রোটামের কিছু ক্লিনিক্যাল প্রবলেম হতে পারে। স্ক্রোটামের যে স্কিন এটা খুবই ল্যাক্স থাকে, প্লাস স্ক্রোটাম একটা ডিপেন্ডেন্ট পার্ট, বডি নিচের দিকে থাকে, এই জন্য স্ক্রোটামে ইডিমা হতে পারে। যেহেতু স্ক্রোটামের মাঝে a lot of sebaceous gland থাকে, আমরা এটা মাথায় রাখবো, কোন জায়গাতে sebaceous gland যত বেশি থাকবে সেখানে sebaceous cyst হওয়ার প্রবলেম তত বেশি হবে। So scrotum is a site for sebaceous cyst formation. আর স্ক্রোটামে অ্যানেস্থেসিয়া দেওয়ার একটা প্রবলেম একটু আগেই বলেছি আমি। আর স্ক্রোটামে যদি ফিউশন না হয় তাহলে স্ক্রোটামটা দেখতে মনে হবে ভেজাইনার মতো, তখন এই পারসনটা হার্মাফ্রোডাইটিজম ডেভেলপ করবে। টেস্টিসটা আমরা জানি স্ক্রোটামের মধ্যে থাকে, কেন স্ক্রোটামে থাকে, অ্যাবডোমেনে থাকে না কেন? ওভারি তো অ্যাবডোমেনেই আছে, স্ক্রোটাম টেস্টিস কেন থাকবে না? কারণ টেস্টিসের মাঝে স্পারমাটোজেনেসিস যে হয়, এই স্পারমাটোজেনেসিসের জন্য যে টেম্পারেচার লাগে সেই টেম্পারেচার অ্যাবডোমেনে নাই, অ্যাবডোমেনে তার চেয়ে হাই টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার ফর স্পারমাটোজেনেসিস হচ্ছে অ্যাবডোমিনাল টেম্পারেচার থেকে 2 to 3 ডিগ্রি লেস টেম্পারেচার। স্ক্রোটামে সেই টেম্পারেচার পাওয়া যায়, এই জন্য টেস্টিস অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে স্ক্রোটামে চলে আসে। এখন কথা হচ্ছে এসেই কি সে বিপদমুক্ত হয়ে গেল? এখানে কি কোনো কারণে টেম্পারেচার ডেভেলপ করতে পারে না? পারে। আমি একটু দেখাচ্ছি, মনে করি হচ্ছে স্ক্রোটাম, আর এই জায়গায় হচ্ছে টেস্টিস। এখন টেস্টিসের মাঝে ব্লাড সাপ্লাই নিয়ে আসবে টেস্টিকুলার আর্টারি। হিয়ার ইজ দ্য টেস্টিকুলার আর্টারি। টেস্টিকুলার আর্টারিতে অ্যাবডোমিনাল অ্যাওর্টারি ব্রাঞ্চ। তাইলে
অ্যাবডোমিনাল এওর্টাতে যে ব্লাডটা থাকে তার টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি, মানে হাই টেম্পারেচার। এই টেম্পারেচারে যুক্ত ব্লাড যদি টেস্টিসে আসে তাহলে টেস্টিস বের হয়েও লাভ নাই, তার মাঝে কিন্তু হাই টেম্পারেচার গেইন করে ফেলবে, ডেভেলপ করে ফেলবে এই এই ওয়ার্ম ব্লাড পাওয়ার কারণে। তাহলে কি করতে হবে আমাদেরকে? এই টেম্পারেচারটা ট্রান্সফার করে দিতে হবে। কি দিয়ে? আমরা দেখি টেস্টিকুলার আর্টারির পাশে থাকে পাম্পেনিফর্ম প্লেক্সাস পাওয়া যায়। এই পাম্পেনিফর্ম প্লেক্সাস দিয়ে ভিনাস ড্রেনেজ হয়। সো টেস্টিকুলার আর্টারির ব্লাড যায় এই ডিরেকশনে, আর পাম্পেনিফর্ম প্লেক্সাস দিয়ে ব্লাড যায় অপোজিট ডিরেকশনে। এখন এরা এত ক্লোজ থাকে, একজন আরেকজনের গায়ে লেগে থাকে যে এই আর্টারি থেকে ব্লাড ভেইনে চলে যায়। ঠিক আছে, এই আর্টারিয়াল ব্লাডটা আর্টারিয়াল ব্লাডের হিটটা ভেইনে শিফট করে যায়। তাতে কি হয়? যত আমি টেস্টিসের দিকে যাব তত হিট লস করতে থাকবে। ঠিক আছে, হিট লস করে করে একটা কোল্ড ব্লাড যাবে টেস্টিসের মাঝে। এই কাহিনীটাকে বলা হয় কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ মেকানিজম। কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ মেকানিজম কার কার মাঝে এখানে হিট এক্সচেঞ্জ হলো? টেস্টিকুলার আর্টারির সাথে পাম্পেনিফর্ম প্লেক্সাসের হিট এক্সচেঞ্জ হলো। সো দিস ইজ দ্য কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ মেকানিজম, একটা ফ্যাক্টর ফর রিডিউসিং ইন্ট্রাস্ক্রোটাল টেম্পারেচার। 2 নাম্বার হচ্ছে টেস্টিসের ওয়ালে আমরা জানি স্কিনের নিচে সুপারফিশিয়াল ফাসা থাকে। সুপারফিশিয়াল ফাসাতে সব জায়গাতে একটা ফ্যাটি লেয়ার থাকে। এখানে যদি ফ্যাটি লেয়ারটা থাকতো, ফ্যাট তো হিটের জন্য ইনসুলেটর হিসেবে কাজ করে, সুতরাং স্ক্রোটামের ভিতরের হিট কখনো বের হতে পারতো না এই যদি ফ্যাট থাকতো। সো এখানে ফ্যাট নাই, ফ্যাটের বদলে আছে ডার্টস মাসল। এই ফ্যাটের অ্যাবসেন্সটাই একটা বড় ফ্যাক্টর ফর রিডিউসিং ইন্ট্রাস্ক্রোটাল টেম্পারেচার। তাইলে 1 নাম্বার ফ্যাক্টর হচ্ছে কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ মেকানিজম। 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে অ্যাবসেন্স অফ দি ফ্যাট ইন দা সুপারফিশিয়াল ফাসা। আর 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে আমরা জানি স্ক্রোটামের যে স্কিন সেখানে হিউজ অ্যামাউন্ট সোয়েট গ্ল্যান্ড থাকে। এই সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েটিং হবে, এই সোয়েটটা স্কিনের সারফেসে থেকে যাবে। তারপরে কি হবে? এই সোয়েটটা বাষ্পীভূত হবে, মানে ইভাপোরেশন হবে। ইভাপোরেশন হতে গেলে সুপ্ত তাপ লাগে, লেটেন্ট হিট অফ ইভাপোরেশন, বাষ্পীভবনের সুপ্ত তাপ দরকার পড়ে। সুতরাং যখনই হিটটা এই যখনই এই যাকে বলা হয় ঘাম, দ্যাট ইজ সোয়েটটা যখনই ইভাপোরেশন হবে, যাকে বলে পার্সপিরেশন হবে, তখনই কিন্তু হিট লস হতে থাকবে। সুতরাং এইটা আরেকটা মেকানিজম। আমরা এখন দেখতে পারি, টেক্সটটা দেখে দিচ্ছি যে 3টা পয়েন্ট আমি যে বললাম কি কি বলেছি। 1 নাম্বার হচ্ছে অ্যাবসেন্স অফ ফ্যাট ইন দা সাবকিউটেনিয়াস লেয়ার, দ্যাট ইজ সুপারফিশিয়াল ফাসাতে ফ্যাট নাই। 2 নাম্বার কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ মেকানিজম। 3 নাম্বার হচ্ছে প্রফিউজ সোয়েট গ্ল্যান্ড ইন দা স্ক্রোটাম। এই 3 মেকানিজমের মাধ্যমে ইন্ট্রাস্ক্রোটাল টেম্পারেচারটা কমে থাকে। লাস্ট টপিক হচ্ছে স্পারমাটিক কর্ড। স্পারমাটিক কর্ড হচ্ছে এই যে একটা কর্ড লাইক স্ট্রাকচার, এ কালেকশন অফ স্ট্রাকচার। টেস্টিস থেকে অ্যাবডোমেনে অনেক স্ট্রাকচার যাতায়াত করে, টেস্টিস থেকে অ্যাবডোমেনে যায়, আর অ্যাবডোমেন থেকে টেস্টিসে আসে অনেক কিছু স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচার গুলোর যে কালেকশন কাভার্ড বাই ভেরিয়াস ফাসা, তাতে একটা কর্ড লাইক স্ট্রাকচার তৈরি হয় যার নাম স্পারমাটিক কর্ড। এই স্পারমাটিক কর্ডটা এক্সটেন্ড করে ডিপ ইনগুইনাল রিং থেকে টেস্টিসের পোস্টেরিয়র বর্ডারের আপার পার্ট পর্যন্ত, আপার পার্ট অফ দি পোস্টেরিয়র বর্ডার অফ দি টেস্টিস, এই পর্যন্ত স্পারমাটিক কর্ড এক্সটেন্ড করে। এবং স্পারমাটিক কর্ডের লেংথ হচ্ছে 7.5 সেন্টিমিটার। 7.5 সেন্টিমিটার। কি কি কাভারিং পাওয়া যাবে স্পারমাটিক কর্ডের কন্টেন্ট গুলোর চারপাশে? 3টা কাভারিং পাবো, যে একটা হচ্ছে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, দেন ক্রিমেস্টারিক ফাসা উইথ ক্রিমেস্টারিক মাসল, দেন ইন্টারনাল স্পারমাটিক ফাসা। এই থার্ড লেয়ারটা হচ্ছে ইন্টারনাল স্পারমাটিক ফাসা। সো 3টা কাভারিং পাওয়া যাবে স্পারমাটিক কর্ডের। এই কাভারিং গুলো আলটিমেটলি গিয়ে স্ক্রোটামের লেয়ার হয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামে, এই পর্যন্ত, যেমন এইটা হচ্ছে একদম বাইরে আছে, এটা হচ্ছে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। এইটাই কিন্তু আলটিমেটলি স্ক্রোটামের লেয়ার হয়ে যাচ্ছে। এই যে স্ক্রোটামের লেয়ার হয়ে গেল এক্সটার্নাল স্পারমাটিক ফাসা। সবগুলো ফাসাই একটা পর্যায়ে থাকে স্পারমাটিক কর্ডের কাভারিং, পরবর্তীতে সে স্ক্রোটামের লেয়ারে ঢুকে পড়বে, স্ক্রোটামের লেয়ার তৈরি করে ফেলবে।
সো স্ক্রোটামের আমি স্পারমাটিক কর্ডের কাভারিংস গুলো জানলাম। এবার আমাদের জানতে হবে স্পারমাটিক কর্ডের কন্টেন্ট গুলো কি কি। কন্টেন্টস অফ দি স্পারমাটিক কর্ড। নাম্বার 1 কন্টেন্ট হচ্ছে, এটা অস্পির জন্য অনেক ইম্পর্টেন্ট, প্লাস রিটেনের জন্য ইম্পর্টেন্ট। স্পারমাটিক কর্ডের কন্টেন্ট গুলো কি কি। নাম্বার 1 কন্টেন্ট হবে ভাস ডিফারেন্স, যার নাম ডাকটাস ডিফারেন্স, ফার্স্ট কন্টেন্ট। 2 নাম্বার হচ্ছে টেস্টিসের যে আর্টারিয়াল সাপ্লাই যাবে, টেস্টিকুলার আর্টারি। 3 নাম্বার হচ্ছে এই ডাকটাস ডিফারেন্সের আর্টারি, যার নাম আর্টারি টু দি ডাকটাস ডিফারেন্স। তাহলে উল্টা ভাবে বলি, প্রথমে ডাকটাস ডিফারেন্স মানে ভাস ডিফারেন্স, দেন আর্টারি টু দি ডাকটাস ডিফারেন্স, তারপরে টেস্টিসের আর্টারি মিন্স টেস্টিকুলার আর্টারি, তারপরে টেস্টিস থেকে যে ভেইনটা বের হয়ে যাবে, টেস্টিকুলার ভেইন তো না, এটাকে বলে পাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইন। এই যে প্লেক্সাসটা দেখা যাচ্ছে, তার নাম পাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইন, এটা পাবো। তারপরে পাবো হচ্ছে আমরা ক্রিমেস্টারিক আর্টারি সাথে তার ভেইন, ক্রিমেস্টারিক আর্টারি এন্ড ভেইন। তারপরে একটা নার্ভ পাবো যার নাম জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। এই নার্ভটা ক্রিমেস্টারিক মাসলকে সাপ্লাই দিবে। ক্রিমেস্টারিক মাসলে সাপ্লাই দেওয়ার জন্য একটা নার্ভ আসে, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। তারপরে আমরা পাবো অটোনমিক নার্ভ পাবো, টেস্টিসের কাছে যাচ্ছে যে অটোনমিক নার্ভ গুলো, এই অটোনমিক নার্ভ পাবো। টেস্টিস, ভাস ডিফারেন্স, এপিডিডাইমিসকে সাপ্লাই দেওয়ার জন্য নার্ভ গুলো যায় এই স্পারমাটিক কর্ড দিয়েই। তারপরে পাবো লিম্ফ ভেসেল, টেস্টিকুলার লিম্ফ ভেসেল পাবো। এন্ড ফাইনালি এই যে টিউনিকা ভেজাইনালিস আপওয়ার্ড কন্টিনিউ করছে, এটাকে বলে প্রসেসাস ভেজাইনালিসের রেমনেন্ট। দিস ইজ, এই যে পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে তার একটা কানেকশন দেখা যাচ্ছে, বাট মাঝখানে রাস্তাটা বন্ধ হয়ে যায়, এটাকে বলে রেমনেন্ট অফ প্রসেসাস ভেজাইনালিস, রেমনেন্টস অফ প্রসেসাস ভেজাইনালিস। এই 9টা কন্টেন্ট আমরা স্পারমাটিক কর্ডের মাঝে পাবো। সো আমাদের যে লেকচার অবজেক্টিভ ছিল, সে অবজেক্টিভ গুলো আবার একটু দেখে যাই। পার্টস অফ দি পেনিস বলছিলাম, পার্ট দুটো, একটা হচ্ছে রুট অফ দি পেনিস, বডি অফ দি পেনিস। স্ট্রাকচারও জানি আমরা, রুটে 3টা ইরেকটাইল টিস্যু আছে, দুটো ক্রাশ, একটা বাল্ব, আর বডিতে 3টা ইরেকটাইল মাস আছে, 2টা কর্পোরা ক্যাভার্নোসা, একটা কর্পোরা স্পঞ্জিওসা। সো এই হচ্ছে স্ট্রাকচার অফ দি পেনিস। দেন পেনিসের হোমোলোগাস হচ্ছে ক্লাইটোরিস। পেনিস ডেভেলপ করে জেনিটাল টিউবারকল থেকে। দেন পেনিসের ইরেকশন মেকানিজম আমি ডিসকাস করেছি। দেন স্ট্রাকচার অফ দি স্ক্রোটাম, 6টা লেয়ার আলাপ করেছি স্ক্রোটামের। দেন স্ক্রোটামের ডেভেলপমেন্টাল সোর্স আলাপ করেছি। স্ক্রোটামের ডেভেলপমেন্টাল সোর্স হচ্ছে ফ্রম দ্য জেনিটাল সোয়েলিং, যার নাম লেবিও স্ক্রোটাল সোয়েলিং, আর এর হোমোলোগাস হচ্ছে লেবিয়া মেজোরা। দেন স্পারমাটিক কর্ড নিয়ে আলাপ করেছি, বিশেষভাবে স্পারমাটিক কর্ডের কাভারিংস, কন্টেন্ট, এগুলো আলাপ হয়ে গেল। সো এই ছিল হচ্ছে আমাদের লেকচার অবজেক্টিভ, সবগুলো আমরা কভার করতে পেরেছি। আচ্ছা, so this is all about today's video, and thank you very much for watching me. Thank you very much for staying with my channel, We Like Anatomy. Please subscribe my channel by clicking this bell icon, and don't forget to share the content with your friends and give like and comment in the comment section. Take care. Goodbye.